দর্শক বন্ধুরা নমস্কার, আপনারা দেখছেন মৃণালিনী এনএন। আমি রয়েছি আপনাদের সাথে রাজীব। বামফ্রন্ট সমর্থিত শ্রমিক সংগঠনের দ্বারা ডাকা 24 ঘন্টা ভারত বন্ধ সারা ভারতবর্ষে পালিত হয়েছে, পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যেও সেটা পালিত হয়েছে। আমি কেন এই কথা বলছি আপনারা চিন্তা করছেন যে রাজীব কেন পালিত হওয়ার কথা বলছেন। যখন আমি আলোচনা করব এবং ধীরে ধীরে সামনের দিকে যাব, আশা করি আপনারা সেটা বুঝতে পারবেন আমি কেন বললাম এই কথা আপনাদেরকে। এই ধর্মঘটকে কেন্দ্র করে আমাদের রাজ্যের বিভিন্ন এলাকায় যে ধরনের ঘটনা আপনারা প্রত্যক্ষ করেছেন এবং যে ধরনের খবরাখবর আমরা লাইভ করেছি, আমাদের মতন আরও অন্যান্য যারা চ্যানেল রয়েছে, ইলেকট্রনিক্স মিডিয়া রয়েছে, সোশ্যাল মিডিয়া রয়েছে, ওনাদের মাধ্যমেও আপনারা কিন্তু এই বন্ধকে ঘিরে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে সারা ত্রিপুরা রাজ্যে, সেটা কিন্তু আপনারা লক্ষ্য করতে পেরেছেন। এবং আমি গ্রাউন্ড রিপোর্ট ছিলাম আগরতলা শহরকে কেন্দ্র করে। আগরতলা শহরের বিভিন্ন জায়গায় আমি গ্রাউন্ড রিপোর্টিং করেছি এবং আপনাদের উদ্দেশ্যে আমি তুলে ধরেছি। আজকে এই বন্ধ ধর্মনগর থেকে শুরু করে সাব্রুম পর্যন্ত আমাদের রাজ্যে কীরকমভাবে সেটা হয়েছে এবং এই বন্ধকে ঘিরে যে ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার অভিজ্ঞতা জানার জন্য বা আপনাদের প্রতিক্রিয়া জানার জন্য আজকে আমার এই আলোচনা। আপনারা আপনাদের প্রতিক্রিয়া দেবেন এই বন্ধকে সামনে রেখে। আমাদের রাজ্যের যে গতকালকের যে অবস্থা ছিল সেটা আপনাদের। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? হ্যাঁ, মৃণালিনী থেকে বলছি। আপনি মৃণালিনীতে ফোন করেছেন, বলুন। আপনি কোথায় ফোন করেছেন বলুন। দর্শক বন্ধুরা, আজকে যে বিষয়টি আমি আলোচনা করছি সেই বিষয়টি নিয়ে আপনারা আলোচনা করবেন। একজন ম্যাডাম ফোন করলেন, আমি জানি না উনি আমাদের এই অফিসিয়াল নাম্বার কোথায় পেলেন, এই টকশোর নাম্বার কোথায় পেলেন। ওনার নাম্বার আমার কাছে রয়েছে, এইভাবে ফোন করবেন না, ডিস্টার্ব করবেন না দয়া করে। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? ইন্দ্রনগর থেকে বলছেন, বলুন কি বলবেন আপনি। স্যার, বিরোধী থাকা সত্ত্বেও যে সুন্দর বন্ধ হয়েছে, অত্যন্ত সুন্দর হয়েছে, কিন্তু তারা পায়ের তলে মাটি নেই, তারা বুঝতে পেরেছে। এই জন্য তাদের অবস্থা এখন চারিদিকে সাবুন গোপলি সিপিএমের অফিস পুড়ে দিয়েছে। ঠিক আছে স্যার, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন ইন্দ্রনগর থেকে ফোন করেছেন, উনি বলেছেন বন্ধ সর্বাত্মক হয়েছে। দর্শক বন্ধুরা, বন্ধ সেটা নতুন নয়। আমাদের গণতান্ত্রিক যে পরিকাঠামো রয়েছে এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে বন্ধ এর একটা গুরুত্ব রয়েছে, সেটা যে কোনো রাজনৈতিক দল ডাকতেই পারেন। কিন্তু এই বন্ধকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা, পার্টি অফিসকে পোড়ানো, মানুষকে মারা, মানুষের সম্পত্তিকে হানি করা, এও আবার যিনি দলের নেতৃত্বে রয়েছেন ওনাদের অঙ্গুলি হেলনে, এ সকল বিষয়গুলো কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে মারাত্মক একটা বিষয়। যারা রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন, যারা রাজনীতি সম্বন্ধে ওনারা আলোচনা করেন, ওনাদের মতে আজকে আপনারা লক্ষ্য করতে পেরেছেন বামফ্রন্টের যে ট্রেড ইউনিয়নগুলো রয়েছে তাদের সমর্থনে বা তাদের ইস্যু ছিল এটা যে জনগণের বা যারা খেটে খাওয়া মানুষ বা কৃষকরা যারা রয়েছেন তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে যে বন্ধ ডাকা হয়েছে সারা ভারতবর্ষে, সেটা আমাদের রাজ্যেও পালিত হচ্ছে। এবং সেই জায়গায় দেখা যাচ্ছে এই বন্ধকে ঘিরে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় যারা বিরোধী দল, বিশেষ করে বামফ্রন্ট এবং তথা ওনাদের যে শ্রমিক সংগঠন রয়েছে সিটু, এই সকল অফিসগুলোতে শাসক দলের কিছু দুষ্কৃতিকারী আক্রমণ করেছে বলে ওনারা অভিযোগ করেছেন। এবং সেটা আমরা আমাদের নিজের ক্যামেরার মাধ্যমে আমরা ক্যাপচার করেছি এবং আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি। সবচাইতে বড় দুঃখজনক বিষয় হচ্ছে সিটি অফিসে হামলা হয়েছে বা সিপিআই অফিসে হামলা হয়েছে বা অফিসে আগুন লাগানো হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে কোনো পার্টিকুলার ইন্ডিভিজুয়াল ব্যক্তি যিনি বিজনেস করেন বা দিন এনে দিন খান, ওই দোকানটাই ওনার জন্য একমাত্র পথ,
যার মাধ্যমে উনি উনার সংসার প্রতিপালন করেন। দেখা যাচ্ছে ওই এলাকার বিধায়ক, ওই এলাকার বিধায়িকা নিজে তালা কিনে দিচ্ছেন ওই দোকানটাতে তালা লাগানোর জন্য। এত মানে কঠোর কিভাবে হতে পারে রাজনৈতিক দলের নেতা নেত্রীরা বা যারা সাধারণ সমর্থকরা যারা রয়েছেন? আপনাদেরও তো ঘর রয়েছে, আপনাদেরও তো পরিবার রয়েছে। আজকে যারা এই ধরনের কাজগুলো আপনারা করছেন, আপনারা কি একবার ভবিষ্যতে কথা চিন্তা করছেন? আপনি একবার চিন্তা করুন তো, যাদের দোকান আপনি তালা দিয়ে দিয়েছেন, যাদেরকে বলে দিয়েছেন যে দোকান খোলা যাবে না, এবং তার একমাত্র উৎস হচ্ছে এই দোকান, তার অপরাধ সে বামফ্রন্ট করে। আমাদের ভারতবর্ষে কি এমন কোনো নিয়ম রয়েছে সংবিধানে যে যারা শাসক রয়েছেন শুধু তারাই বিজনেস করতে পারবেন, তারাই সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন? যারা বিরোধী দলে থাকেন তাদের কোনো কাজ করার অধিকার নেই। তাদেরকে রক্তাক্ত করা হবে, তাদেরকে নৃশংসভাবে মারা হবে, তাদের সম্পত্তিকে নষ্ট করা হবে, তাদের কোনো মত প্রকাশের অধিকার থাকবে না। এটা কি ভারতের সংবিধানে লেখা রয়েছে? আমি গতকাল বলেছিলাম 14 নম্বর বাজারঘাট কনস্টিটিউয়েন্সিতে কলেজের সামনে একটি দোকানে আক্রমণ হয়েছে, তালা ঝোলানো হয়েছিল, কিন্তু আজকে আমি আপনাদের দেখাতে পারছি না। ওই পরিবারের তারা এত ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছেন, আমার কাছে এসেছেন যে রাজীব দা আপনি আর এই বিষয়টি তুলবেন না, আমাদের ছবিগুলো আপনি দেখাবেন না। আমরা এমনিতেই আমরা আজকে দুদিন ধরে আমাদের বাড়িতে যা অবস্থা চলছে আপনাদেরকে রাজীব দা বোঝাতে পারবো না। ওনারা আমার সঙ্গে যোগাযোগ করেছেন, বলেছেন যে আপনি সেটা আর তুলবেন না, তাহলে আমরা আর থাকতে পারবো না বাজারঘাট এলাকায়। বাজারঘাট এলাকায় যিনি আজকে বিধায়িকা হয়েছেন, আমার কাছে খবর রয়েছে এবং আমার কাছে প্রমাণ রয়েছে, উনার অঙ্গুলি হেলনে এই ধরনের ঘটনা বাজারঘাট অঞ্চলে বিভিন্ন জায়গায় ঘটছে। দিলীপ সরকার প্রয়াত হয়েছেন, দিলীপ সরকার কখনোই দেখেননি কে বামফ্রন্ট, কে বিজেপি, কে তৃণমূল, কে কংগ্রেস। যারা রাজনীতি করেন তারা বিরোধী যারা রয়েছেন তাদেরকেও আগলে নিয়ে আসেন যাতে তাদের ভোট ব্যাংক বাড়ে। কিন্তু আজকে দেখা যাচ্ছে মিমি মজুমদার, আমি অনেকবার ওনার সঙ্গে আজকে কথা বলার চেষ্টা করেছি, অনেকে আমাকে বলেছেন যে আপনি মিমি মজুমদার যদি এই কথা করে থাকেন বা উনার অঙ্গুলি হেলনে এই কাজ হয়েছে বলে আপনি বলে থাকেন, তাহলে মিমি মজুমদারের সঙ্গে আপনি কথা বলুন। আমি আমার অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলেছি, ওনারা বলেছেন ওনার সঙ্গে আলোচনা করা দরকার, ওনার সঙ্গে ক্ল্যারিফাই হওয়ার দরকার। কিন্তু দুর্ভাগ্যবশত দর্শক বন্ধুরা, আমি ওনাকে বহুবার ফোন করেছি কিন্তু উনি আমার ফোন রিসিভ করলেন না। একবার উনি আমাকে মিস কল দিয়েছেন, আমার কাছে এভিডেন্স রয়েছে। কারণ কি আজকে এই টেকনোলজির যুগে সবাই বুঝতে পারেন কে কাকে ফোন করেছেন। আমার কর্তব্য ছিল, যেহেতু ওই ভিকটিম আমাকে ফোন করে বলেছেন, গতকালকে রাত্রেবেলা আমি দেখিয়েছি আপনাদেরকে, উনি বলেছেন আমি বাম ফোন করি বা আমি সারাদিন আমি আসতে পারিনি, আমি অসুস্থ ছিলাম, কিন্তু মণ্ডলের লোক এসে তালা দিয়ে গেছে দোকানে। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, আমি পরবর্তী সময় খবর নিয়েছি ওই এলাকার যিনি সেক্রেটারি ছিলেন উনিও বলেছেন বারবার মণ্ডলকে যে এইভাবে করবেন না, এই দোকানটি একমাত্র ওনার মানে পারিবারিক আয়ের উৎস। কিন্তু মণ্ডল শুনিনি। যেখানে অভিযোগ করা হচ্ছে যে বিধায়িকার হস্তক্ষেপে 14 নম্বর বাজারঘাট কনস্টিটিউয়েন্সির বিধায়িকা মিমি মজুমদারের পরোক্ষ বা প্রত্যক্ষ হস্তক্ষেপে এই বিভিন্ন দোকানে বাজারঘাট অঞ্চলে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এটা কোন আইনে রয়েছে যে কেউ যদি দোকান না খোলে তার দোকানে গিয়ে নতুন তালা ঝুলিয়ে দেওয়া হবে? এটা কি একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার মানে চেষ্টা? এবং যিনি মিমি মজুমদার রয়েছেন 14 নম্বর বাজারঘাট কনস্টিটিউয়েন্সির বিধায়িকা, উনি একজন মানে শিক্ষিত মহিলা, উনি অধ্যাপিকা, আমি ভুল বললাম, উনি শিক্ষিকা, কিন্তু সেই জায়গায় উনার দ্বারা এই ধরনের কৃতকর্ম সেটা কিন্তু 14 নম্বর বাজারঘাট অঞ্চলের মানুষরা কিন্তু মেনে নিতে পারছেন না। আমি অনেকের সঙ্গে সকালবেলা থেকে কথা বলছিলাম, আমি কালকে ফেসবুকে আপলোড করেছিলাম, যদি দোকানের তালা যদি খোলা না হয় তাহলে কিন্তু একজন সাংবাদিক হিসাবে আমি সেটা প্রতিবাদ করব। কারণ আমরা মানুষের হয়ে কাজ করি, মানুষের জন্য আমরা কাজ করি। আমাদের কাছে বিজেপিও কিছু না, আমাদের কাছে বামফ্রন্টও কিছু না,
আমাদের কাছে তৃণমূলও কিছু না, আমাদের কাছে কিছু হলে মানুষ। আজকে একজন মানুষের দোকানকে এইভাবে তালা দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা কোন রাজত্বে বাস করছি? রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, কি আপনি জানেন যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে আপনার অগোচরে? আজকে আমি সকালবেলা কাঞ্চনপুরের যিনি বিধায়ক রয়েছেন ওনার সঙ্গে আমি কথা বলেছি, উনি পর্যন্ত বলেছেন যে আমাকে দলের মধ্যে অ্যাভয়েড করা হচ্ছে এবং একটা ইনস্ট্রাকশন পেছন থেকে কাজ করছে যাতে দলকে হেয় করা হয়। আমার মনে হচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী আমাকে বারবার বলছেন, পাশাপাশি উপমুখ্যমন্ত্রী আমাকে বারবার বলছেন বিষয়টিকে শেষ করার জন্য, কিন্তু দেখা যাচ্ছে আমাকেই সেখানে অ্যাভয়েড করা হচ্ছে। তাহলে কোনো না কোনোভাবে এখানে বলা যেতে পারে রাজ্যে যিনি মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন বিপ্লব কুমার দেব, উনি হয়তোবা এই বিষয়ে অবগত নন, যেটা মানে কাঞ্চনপুরের মানে পানিসাগরের বিধায়ক বলেছেন আজকে আমাকে টেলিফোনিক সাক্ষাৎকারে। আপনারা হয়তো সেটা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করব, হরতাল যে মানবে সে মানবে না, যে সেটাকে পালন করবে করবে, সেটা আলাদা আলাদা যার যার ইন্ডিভিজুয়াল ব্যাপার। পিকেটিং আপনারাও করবেন, ওনারাও পিকেটিং করবে, কিন্তু এইভাবে জোর করে দোকান বন্ধ করে দেওয়া, সিপিএম পার্টি অফিসকে পোড়ানো, বিরোধী দলের বিভিন্ন শাখা সংগঠনগুলোকে এইভাবে ভাঙচুর করা, সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে কখনোই মানায় না। কিন্তু দেখা যায় এ সকল কাজগুলো হচ্ছে এবং সেখানে ইনস্ট্রাকশন দিচ্ছেন দলের নেতৃত্ব, স্থানীয় লোকেরা, যেটা অভিযোগ করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। আজকে আমি দুঃখ প্রকাশ করছি, আমি অন্যভাবে আমার আলোচনাটা আমি আজকে ভেবেছিলাম করব, কিন্তু বাধারঘাট অঞ্চলের যিনি মহিলা এবং ওনার যে ছেলে আমার কাছে নিবেদন করেছেন, করজোড়ে নিবেদন করেছেন যে রাজীব দা আমাদের নিয়ে আপনি আলোচনা করবেন না। কিন্তু আমি মিমি মজুমদারকে এখানে বসে আমি সতর্ক করে দিতে চাই, আপনার প্রত্যেকটি কাজের যে সকল অপকর্মগুলো আপনি বাধারঘাট অঞ্চলে শুরু করেছেন, দিলীপ সরকারের পবিত্র ভূমিকে আপনি কলঙ্কিত করার চেষ্টা করছেন। আমি রাজীব কিন্তু প্রত্যেকটি বিষয় আমি তুলে ধরব। আমি বিগত সময়ে তুলে ধরেছি আপনার এই সকল অপকর্মগুলো, এখনো আমি সেই অপকর্ম দিকে আমার একটা ক্যামেরা 14 নম্বর বাজারঘাট কনস্টিটিউয়েন্সির দিকে থাকবে। আপনি এইভাবে ওই অঞ্চলের মানুষদেরকে অপমান করতে পারেন না, সেই সাহস আপনাকে কিন্তু জনগণ বা গণতন্ত্র আপনাকে দেননি। আপনি একজন সাধারণ বিধায়িকা, আপনি একজন বিধায়িকা, আপনি একজন মার স্থানে আপনি থাকেন, আপনি মা জাতি। আপনি কি করে একজন মা জাতি হয়ে একজন মা দোকানকে আপনি এইভাবে তালা দিয়ে দিতে পারেন? এবং উনি সরাসরি অভিযোগ করছেন ওই মহিলা ভিকটিম যে মন্ডলের লোকেরা এসে দোকানে তালা ঝুলিয়ে গেছে। আমি 14 নম্বর বাজারঘাট কনস্টিটিউয়েন্সির শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে আবেদন করব, আপনারা একত্র হয়ে আপনারা প্রতিহত করুন, অন্যায়কে অন্যায় বলতে শিখুন। আজকে আমি রাজীব এখানে আছি, হয়তোবা যারা এ সকল দুষ্কৃতিকারীরা আছে আমাকেও ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু জীবনের শেষ সময় পর্যন্ত সত্য কথা আমি কিন্তু তুলে ধরব। পাশাপাশি আমি মিমি মজুমদার যিনি বিধায়িকা রয়েছেন 14 নম্বর বাজারঘাট কনস্টিটিউয়েন্সির, আমি ওনাকে সতর্ক করে দিতে চাই, আপনি প্রত্যেকটি কাজ করবেন। আপনি জানেন যে কয়েকদিন আগে আপনার মন্ডলের কথাবার্তা, আপনার অফিসের কথাবার্তা আমার রেকর্ড কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। আপনি কন্ট্রাক্টরের কাছ থেকে যেভাবে টাকা চান, যেভাবে আপনি কমিশন বাণিজ্য চালিয়ে রেখেছেন, যেভাবে আপনি নেগোসিয়েশন বাণিজ্য 14 নম্বর বাজারঘাট কনস্টিটিউয়েন্সিতে চালিয়ে রেখেছেন, সেটা রাজীব বা মৃণালী নিয়ে নেন, আপনাকে সেই সুযোগ করে দেবে না। আপনি যেভাবে গতকালকে একজন মা জাতি, আপনি নিজে একজন মা হয়ে এই কাজটি করেছেন, সেটা কখনোই আপনাকে ভগবান মাফ করবে না। আপনি এই কাজ করতে পারেন না। আপনার এলাকার মানুষরা বলেছেন, আমাকে বলেন যে আপনি টাকার প্রতি এত আপনি মোহ আপনার রয়েছে, আপনি ভালো মন্দ বিচার করতে পারেন না, কারণ আপনার মধ্যে সেই ধরনের রাজনৈতিক অভিজ্ঞতা কতটুকু রয়েছে ওই অঞ্চলের মানুষরা কিন্তু সন্দিহান। কিন্তু দিলীপ সরকার আজকে প্রয়াত হয়েছেন, দিলীপ সরকারের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল, ওনার পরিবারের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে। কোনোদিন দেখিনি এই ধরনের অব্যবস্থা এই 14 নম্বর বাজারঘাট কনস্টিটিউয়েন্সিতে। আজকে এই পবিত্র 14 নম্বর বাজারঘাটকে কনস্টিটিউয়েন্সিকে কালিমা লিপ্ত হতে হচ্ছে। মানুষ, সারা রাজ্যের মানুষ জানতে পারছে। আজকে যে মহিলা এইভাবে বলেছেন আমি দেখাতে পারছি না, আরো অনেক ক্লিপ ছিল আমার মিমি মজুমদারের বিরুদ্ধে। এলাকার মানুষরা বলছেন মিমি মজুমদারের বিরুদ্ধে যে আমরা ভুল করেছি ওনাকে আমরা ভোট দিয়ে, কিন্তু আমি আজকে দেখাতে পারছি না। কারণ কেন? ওই পরিবারের লোকেরা আজকে আমার কাছে এসেছেন, আমার কাছে হাত জোর করে বলেছেন, ফোন করে বলেছেন আপনি দেখাবেন না রাজীব দা, তাহলে
আমি ভাড়া থাকি, আমি আর বাড়িতে থাকতে পারবো না। ওনার দোকানকে তালা দেওয়া হয়েছে, আমি সেটাকে ফেসবুকে পাঠিয়েছি। ফেসবুকে দেওয়াতে ওনার উপর আবার চাপ এসেছে। রাত্রি কোনো একটা সময় ওনার দোকান শাটার ভেঙে, ফ্রিজ ভেঙে, ওনার দোকানে যা যা ছিল তছনছ করে রাস্তায় ফেলে দিয়েছে। কোথায় পুলিশ, কোথায় প্রশাসন, কোথায় আরক্ষী দপ্তর, কোথায় বিপ্লব কুমার দেব? সেটা জানতে চাইছে 14 নম্বর বাজারঘাট কনস্টিটিউয়েন্সির সাধারণ জনগণেরা। আমি তীব্র ভাষায় তার নিন্দা জানাচ্ছি এবং মিমি মজুমদার যিনি বিধায়িকা রয়েছেন 14 নম্বর বাজারঘাট কনস্টিটিউয়েন্সির, আমি ওনাকে সতর্ক করছি, একজন সাংবাদিক হিসাবে আপনার কুকীর্তিগুলো যদি আমি না তুলি তাহলে আমি সাংবাদিকতা ছেড়ে দেব। আমি আজকে আপনাকে ফোন করেছি অনেকবার, যদি উনি আমার শ্রদ্ধেয়, উনি আমার, যেহেতু উনি একজন শিক্ষিকা, আমি কি সেই শ্রদ্ধার জায়গাতে রেখে আমি ওনাকে বলছি, আমি ওনাকে অনেকবার ফোন করেছি, উনি বলতে পারবেন না আমি ফোন করিনি, কারণ ট্রু কলারে কিন্তু চলে আসে এবং সবসময় উনি ওনার ফোন বিজি রাখছেন। উনি দেখেছেন, আমাকে ফোনও করেছেন, কিন্তু আমার ফোন তোলার ওনার সেই সৎ সাহসিকতা নেই, যার জন্য উনি ফোন আমার তুলেননি। যদি উনি তুলতেন আমি ওনার বক্তব্য পাশে রাখতাম। কিন্তু মিমি মজুমদার এই 14 নম্বর বাজারঘাট কনস্টিটিউয়েন্সিতে যে মনোপলি বিজনেস শুরু করেছে বিজেপি নামকে কলঙ্কিত করে, সেটা কিন্তু বিজেপির যারা সংগঠক যারা আপনারা রয়েছেন আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। কারণ রাজীব যেটা কালো সেটাকে আমি কালোই বলবো, যেটা সাদা সেটাকে আমি সাদাই বলবো। আমি বাজারঘাটের অঞ্চলে যারা মানুষরা রয়েছেন আমি তাদেরকে শ্রদ্ধা করি, তাদেরকে আমি নমন করি, কারণ ওই অঞ্চলের একচ্ছত্র আধিপত্য ছিল এক সময়। উনি হচ্ছেন আজকে প্রয়াত রয়েছেন দিলীপ সরকার। সারা জীবন ওই এলাকার মানুষদের জন্য উনি করেছেন এবং তার সাক্ষী ওই এলাকার মানুষরা। আজকে উনি নেই, আজকে ওই এলাকার মানুষরা মানে বুঝতে পারছেন যে দিলীপ সরকারের মতো একটি বট গাছ ওনাদের কাছ থেকে সরে গেছে। আর যারা কয়েকজন দুষ্কৃতিকারী রয়েছে তাদের লিস্টও আমার কাছে রয়েছে, তাদের লিস্ট নিয়েও আমি আসব। প্রশাসন কিছু করুক আর না করুক, জনগণ তাদের চিনুক। একজনকে বিধায়ক করা হয়েছে, একজনকে বিধায়িকা করা হয়েছে, একজনকে মন্ত্রী করা হয়েছে। কেন করা হয়েছে? মানুষদেরকে সেবা দেওয়ার জন্য। আপনারা মানুষের দাস, আমরা মানুষের দাস, আর আপনারা মানুষদেরকে দাস বানিয়ে ফেলছেন। কোন জায়গায় আপনার মাজরা রয়েছে? আমি সরাসরি বলছি, যদি আপনি আমার বিরুদ্ধে মামলা করেন আমি মামলা ফেস করব এবং আপনার বিরুদ্ধে আমি মামলা করব। আপনি গরিব মানুষদের উপর এইভাবে অকথ্য অত্যাচার করতে পারেন না, সেই অধিকার আপনাকে কেউ দেয়নি। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, আমি এই ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছি একজন সাংবাদিক হিসাবে। এবার আমি আপনাদের প্রতিক্রিয়া নেব। সারা রাজ্যের আপামর জনগণ যারা যারা আপনারা রয়েছেন, কালকে এই বন্ধ আপনারা দেখেছেন সারা ভারতবর্ষে হয়েছে এবং আমাদের ত্রিপুরা রাজ্যে হয়েছে। এবং এই বন্ধ বিজেপি থেকে বলা হয়েছে কর্মনাশা বন্ধ, বিজেপি থেকে বলা হয়েছে এই বন্ধ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ঘুরিয়ে দেওয়ার একটা চক্রান্ত বিরোধী দলের। কিন্তু বামফ্রন্ট বলেছে, বা বামফ্রন্ট সমর্থিত যারা সিটু সংগঠন যারা রয়েছেন ওনারা বলেছেন যে যারা শ্রমিক তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে এই আন্দোলন, এবং এই আন্দোলনকে ঘিরে কালকে যে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেছে আমাদের রাজ্যে, সেটা সাবরুম বলুন, শান্তিবাজার বলুন, আগরতলা শহর বলুন, রানীবাজার বলুন, জিরানিয়াতে বলুন, যে কোনো জায়গায়, সেটাকে আপনারা কিভাবে দেখছেন সাধারণ জনগণ? আপনাদের প্রতিক্রিয়া নেওয়ার জন্য আজকে আমি এখানে বসেছি। আপনারা অবশ্যই আপনাদের প্রতিক্রিয়া আপনারা দেবেন। এবার আমি আপনাদের ফোন নেব। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? নমস্কার রাজীবদা, আমি আগরতলা থেকে বলছি। বলুন দাদা, বলুন। আসলে রাজীবদা, মনে তো হচ্ছে 88 থেকে 92 যুগটার আবার পুনরাবৃত্তি হচ্ছে। যা হচ্ছে চারিদিকে, আপনি শুধু গতকালকে প্রসঙ্গটাই শুধু দেখলে আমাদের হবে না। আমরা দেখতে পাচ্ছি যে কোনো আপনি কোনো কিছু একটা প্রতিবাদ করুন, সঙ্গে সঙ্গে আপনার নামে ভুয়ো পেজ, এগুলি যা চলছে মানুষ কিন্তু সব দেখতে পাচ্ছে, মানুষ কিন্তু নীরব বিপ্লব করবে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবার আবেদন করছি, দেখুন কি চলছে ওনার রাজত্বে, রাজত্বে কি চলছে। ধন্যবাদ, আপনার অসংখ্য ধন্যবাদ। নমস্কার দাদা। সবাই কিন্তু এখনো মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখছেন, অন্য কারোর কথা বলছেন না। এখানে মানুষ বলছেন মুখ্যমন্ত্রীর কাছে। তবুও আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, রাজনীতি হবে, সবকিছু হবে, কিন্তু সেই জায়গায় মানুষের উপর আক্রমণ,
মানুষের পেটের মধ্যে লাথি, সেটা কখনোই হয়তোবা আমাদের রাজ্যে মানুষরা মেনে নিতে পারছেন না বা পারবেনও না। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? আমি খয়েরপুর থেকে বলছি। বলুন দাদা। বলছি নমস্কার। নমস্কার দাদা। 88-93 আমরা কংগ্রেসেরও মোটামুটি শাসন দেখেছি, তারপরেও এই যে মানুষের উপর এইভাবে ভাবে অত্যাচার পূরণ হয়নি। এখন এই রাজ্যে এই বিজেপি সরকার তাদের পায়ের তলা মাটি সরে গেছে, কারণ তারা পাগলা কুকুরের মতো হয়ে গেছে। তাদের পায়ের তলা মাটি নেই, মানুষের কাজ নেই, খাদ্য নেই, লেখাপড়ার সুযোগ নেই, ব্যবসা বাণিজ্য নেই, জিনিসের দাম হুড় করে বাড়ছে, তারপরে মানুষের উপর আক্রমণ হচ্ছে, কোন বিচার নেই, আইন নেই, পুলিশ হয়েছে প্রভু জগন্নাথ, মেয়ে ছেলেরা ঘর থেকে বেরোতে পারে না। এই কি রাজত্ব? আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে বিনম্রভাবে অনুরোধ করছি, উনি যেন এখনো ভালো আছে, এগুলি যেন বন্ধ করার জন্য উনি একটু আগ্রহ প্রকাশ করেন। ধন্যবাদ দাদা আপনাকে। আগামী দিনে নাহলে ওনার অবস্থার আরো অবনতি হবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। একজন দাদা ফোন করেছেন খয়েরপুর থেকে, উনি বলেছেন বর্তমান সময়ে যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিকে আটকানোর ক্ষমতা একমাত্র রয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? নমস্কার রাজীব দা। নমস্কার দাদা, কোত্থেকে বলছেন আপনি? আমি শেখেরপুর থেকে বলছি। শেখেরপুর থেকে বলছেন, একটু জোরে বলবেন দাদা। আচ্ছা দাদা, তারা বন্ধনে যে গুন্ডামিটা করেছে এটা আর বলার মতো নাই। কারা করেছে বন্ধের নামে গুন্ডামি? কার কথা বলছেন আপনি? এটা বিজেপি করেছে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আজকে মানুষ আপনারা রয়েছেন, আমার এখানে কিছু আর বলার অপেক্ষা রাখে না। বলতে গেলে আমার 5 ঘন্টাতেও আমার এই আলোচনা শেষ হবে না, কিন্তু যখন এই জনগণের উপর কোনো আক্রমণ হবে, রাজীব কিন্তু বসে থাকবে না। আমি আমার নিজের স্বার্থে আমি কাজ করি না, আমি কাজ করি জনগণের স্বার্থে। জনগণের কষ্ট আমার কষ্ট। সবাই আপনারা যখন আমাকে রাজীব দা বলেন, তখন মনে হয় আমি আপনাদের পরিবারের একজন। তাই আমার কর্তব্য আপনাদের হয়ে কথা বলা, আপনাদের অসুবিধাগুলো যারা রয়েছেন সংশ্লিষ্ট আধিকারিক তাদের কাছে নিয়ে যাওয়া। যে সকল ভ্রষ্ট মন্ত্রী, যে সকল ভ্রষ্ট বিধায়ক, সেটা বিরোধী দলেরই হোক, সেটা শাসক দলেরই হোক, তাদেরকে অ্যালার্ট করা যে একজন সাংবাদিক অনেক কিছু পারে। আপনারা হয়তো ক্যামেরা অপর প্রান্তে বসে হাসছেন যে সে একজন সাধারণ সাংবাদিক, সে কি করতে পারে। আপনারা সাংবাদিকদের ইতিহাস পড়ে দেখবেন, গুগলে রয়েছে। আমরা অনেক কিছু করতে পারি যেটা আপনারা চিন্তাও করতে পারেন না। জনগণকে কথা দিয়ে এসেছেন, জনগণের পাশে দাঁড়ান। জনগণকে কথা দিয়েছেন পাশে থাকবেন, কিন্তু জনগণের দোকান ভাঙার অধিকার আপনার নেই, জনগণকে মারার অধিকার আপনার নেই, জনগণকে রক্তাক্ত করার অধিকার আপনাকে আমাদের দেশের যে সংবিধান রয়েছে সেটা আপনাকে প্রোভাইড করেনি। তাহলে আপনি কেন করছেন? কারণ বর্তমানে আপনারা ক্ষমতায় রয়েছেন তাই করছেন। এক সময় হয়তো বামফ্রন্ট এই ধরনের কাজ করেছিল, হয়তোবা, যেটা আপনারা বলবেন আমি এখানে বসে বলতে পারবো না। হয়তোবা যারা যারা রাজনৈতিক দল, প্রত্যেকটি রাজনৈতিক দলের কথাই বলবো আমি, যখন যারা ক্ষমতায় থাকেন তখন ওনারা যা খুশি তা করেন। ক্ষমতার আলিন্দে যখন চলে যায় তখন তারা পেছন ভুলে যায়। আজকে যারা এই ধরনের আক্রান্ত হচ্ছেন তারা সাধারণ মানুষ, তাদের কোনো দোষ নেই। বামফ্রন্ট আমলে যারা এই সকল কাজ করেছিলেন তারা দেখুন গিয়ে দিব্যি আছে। বিজেপি রং পাল্টে এখন বিজেপিতে ঢুকে ভালো রমরমা, ব্যাংক ব্যালেন্স ফিতে হয়ে গেছে। কিন্তু যারা সাধারণ মানুষ তাদের অবস্থা গিয়ে একবার দেখুন।
তখন আপনারা রিয়েলাইজ করতে পারবেন সব সময় শুধু গরিবদের উপরেই এই ধরনের চাবুক চালানো হয়। কিন্তু খেয়াল রাখবেন যারা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন, গণতন্ত্র আমাদেরকে বলা হয় চতুর্থ স্তম্ভ, সংবিধানে আমাদের উল্লেখ নেই, কিন্তু দেশের মানুষ আমাদেরকে সেই স্থান দিয়ে রেখেছে এবং দেশের মানুষ আমাদের হাতে, আমাদের যারা আমরা সাংবাদিক যারা রয়েছি, আমাদের হাতে এক একটা করে চাবুক দিয়ে রেখেছেন দেশের জনগণ। দেশের জনগণ আমাদের হাতে এক একটা চাবুক দিয়ে রেখেছেন। এই চাবুক আমরা যারা গণতন্ত্রকে যারা রক্তাক্ত করবে, জনগণকে যারা মারবে, তাদের বিরুদ্ধে চালানোর জন্য এই চাবুক জনগণ আমাদেরকে সাংবাদিকদের হাতে দিয়ে রেখেছে। আমি চাবুক বললাম, কিন্তু সেটাকে আপনারা মেনে নিন কলম আর ক্যামেরা। সেটা হচ্ছে চাবুক। এই চাবুক দিয়ে আমরা এই সকল লোকদের শায়েস্তা করার জন্য জনগণ আমাদেরকে সাংবাদিকতার যে পেশা, এই যে আমরা বলি মহান পেশা, হ্যাঁ আমাদের এই পেশা মহান পেশা। এই কাজ করতে গিয়ে যদি আমি মারাও যাই, তবু নিজেকে ধন্য মনে করব যে আমি সাংবাদিকতার কাজ করতে গিয়ে, মানুষের কথা বলতে গিয়ে, ভ্রষ্ট নেতাদের কথা বলতে গিয়ে আমি আজকে আক্রান্ত হয়েছি। আপনারা তখন বিচার করবেন। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? বলুন দাদা। আমি বলুন। সব সময় আমি আছি দাদা, আমাকে সামনাসামনি দেখুন। আপনি মনে করবেন আমি টিভিতে রয়েছি, তো আমি আপনার ঘরের ড্রয়িং রুমে বসে রয়েছি। আমি প্রায় সময় বলি, আপনি রাজীবকে টিভিতে দেখছেন, আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাইছেন, 100 বার আসুন, কোনো অসুবিধা নেই। কিন্তু খেয়াল রাখবেন, আমি কিন্তু আপনার ঘরেরই একজন মানুষ। আমি না সিপিএম, না কংগ্রেস, না বিজেপি, না তৃণমূল, আমার কোনো দল নেই। আমার দল হচ্ছে আপনারা। যে যেভাবে আমাকে মনে করুক না কেন, আপনারা সচেতন, আপনারা কিন্তু বুঝতে পারেন। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? হ্যালো, নমস্কার ম্যাডাম, কোত্থেকে বলছেন? আমি বেলতুলি থেকে বলছি। বেলতুলি থেকে বলছেন। টিভির সাউন্ড একটু কমিয়ে নিন ম্যাডাম, দয়া করে। টিভি সাউন্ড কমা। আমার একটা প্রবলেম হচ্ছে রাজীব, তোমার জেঠিমণি যে দোকান মা, তোমার জেঠিমণি দোকান মার বাড়িতে আমি কাজ করেছি, তোমার সঙ্গে একটু ফ্রি ভাবে একটু কথা বলতাম। আসুন একদিন আমাদের অফিসে আসুন, আমি রয়েছি, কথা বলতে পারবেন। আমি একটু মেয়ের ব্যাপারে একটু তোমার সঙ্গে কথা বলতাম। আসুন একদিন, আসুন অফিসে, অবশ্যই কথা বলতে পারবেন, আমি থাকবো, আপনার কথা আমি শুনবো। আসুন একদিন, আসুন। দর্শক বন্ধুরা, আপনারা ফোন করেন, রাজীব দা বলে কেউ বলেন, কেউ রাজীব বলেন, তখন মনে হয় যেমন আমি আপনাদের ঘরেরই একজন মানুষ। আমি বিজনেসম্যান, আমার কিন্তু সাংবাদিকতা আমার পেশা নয়, কিন্তু সেটাকে ভালোবেসে ফেলেছি। মানুষের বাড়িতে যখন যাই, মানুষের যখন এত অ্যাকসেপ্টেশন আমার কাছে, তখন মনে করেছি যে জীবনটাকে আমি আপনাদের জন্য উৎসর্গ করে দিলাম। আমরা যারা সাংবাদিকতার কাজ করি, অনেকের উচ্চ আকাঙ্ক্ষা থাকে, কেউ মন্ত্রী হতে চায়, কেউ এমএলএ হতে চায়, কেউ এমপি হতে চায়, কিন্তু আমাদের মতন যারাও আমরা আছি, আমরা সারা জীবনেই এই মৃণালিনী এনএনের ঝাড়ুদার হিসাবেই আমরা থাকতে চাই। তো সেই রকম উচ্চাকাঙ্ক্ষা আমাদের নেই। আমাদের কাজ হচ্ছে যাতে আপনারা রাস্তায় দেখে যাতে একবার বলেন, রাজীব দা কোথায় যাচ্ছেন। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? নমস্কার দাদা। অনেকে এই ধরনের ঘটনাকে গুন্ডাবাজি বলে আখ্যায়িত করছেন, সেটা আপনারা করতেই পারেন, আপনাদের বিষয়। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? নমস্কার, বলুন। হ্যালো, নমস্কার দাদা, বলুন, কোত্থেকে বলছিলেন আপনি? আমি শকিরপুর থেকে বলছি। বলুন দাদা। আমাকে একটু সুযোগ দিবেন বলার জন্য। বলুন বলুন, আমি রয়েছি, রাজীব আপনার সঙ্গে রয়েছি দাদা, বলুন। এতক্ষণ আপনাদের চ্যানেলে আমি দেখলাম যে গতকালকে ধর্মঘটের নামে 14 নং বাজারঘাট বিধানসভা কেন্দ্রের ছবিগুলা
আসলে এই জিনিসগুলি দেখলে খুবই খারাপ লাগে, কারণ গণতান্ত্রিক পদ্ধতিতে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই আর সাংগঠনিক কার্যক্রম করার এখতিয়ার রয়েছে, কিন্তু তাই বলে ধর্মঘটের নামে এইভাবে একটা সাধারণ মানুষের উপর, অর্থাৎ ওনার যে একটা মাত্র দোকান, সেই দোকানের উপর ওনার পরিবারটা সম্পূর্ণ নির্ভরশীল। এই জিনিসটা আসলে সত্যি খুব খারাপ লাগে। আর পাশাপাশি আরো একটা জিনিস বলতে চাই যে বিভিন্ন জন দেখলাম তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে সম্পূর্ণ বিষয়টা রাজ্যের মুখ্যমন্ত্রী যেন দেখেন, কিন্তু আমি এই বিষয়ে আমার পূর্বতন একটা কথা মনে পড়ছে যে আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ করে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার মহাশয়ের পা ছুঁয়ে প্রমাণ করেছিলেন এবং মানিক সরকারের আশীর্বাদ নিয়েছিলেন। তখন সাংবাদিক বন্ধুদের সামনে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই রাজ্যের প্রত্যেকটা মানুষ যতক্ষণ না অবধি নিরাপদে বাড়িতে ফিরতে পারে ততক্ষণ আমি বুঝবো যে আমাদের রাজ্যের মানুষ শান্তিতে নেই, আমাদের রাজ্যটা ভালোভাবে চলেছে না। এটা আমি এই কথাটা এই কারণে মনে করিয়ে দিয়েছি যে আসলে তো সত্যি এখন রাজ্যের মধ্যে একটা অরাজকতার পরিবেশ চলছে, যেখানে শাসক দলীয় বিধায়ক, সুরমার বিধায়ক আশিস দাসের সাক্ষাৎকার আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসী দেখলাম। উনি নিজেই বললেন যে রাজ্যের বর্তমান প্রেক্ষাপট কি চলছে। তাই আমি অন্যান্য লোকজনদের মতো আমারও একটাই অভিপ্রায় যে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করে যে কথাটা বলেছিলেন তিনি যেন তার সেই অঙ্গীকার বাস্তবায়িত করেন। ধন্যবাদ। নমস্কার দাদা, ফোন করলেন, উনি বলেছেন যে 2018 বিধানসভা নির্বাচনের পর যখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে মনোনীত হয়েছিলেন বিপ্লব কুমার দেব, তখন উনি বর্তমান যিনি বিরোধী দলনেতা মানিক সরকার, ওনার পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েছিলেন এবং রাজ্যের মানুষকে ভালো রাখবেন সেটা উনি বলেছিলেন। দাদা ফোন করে বললেন যে মুখ্যমন্ত্রীর কাছে আমার এতটুকু আবেদন যাতে বিরোধীরা ওনাদের যে রাজনৈতিক ক্রিয়াকলাপ করার যে সুযোগ দিয়ে রেখেছে সংবিধান, সেটা যাতে করতে দেওয়া হয়, সেই পরিস্থিতি যাতে তৈরি করা হয়। অনেকে আমাকে বলেছেন গতকালকে যে আপনারা জিজ্ঞেস করেছিলেন বিজেপির নেতাদেরকে যে সিপিআই বা বামফ্রন্টের অফিসে যে হামলা হচ্ছে সেগুলো ওনারা কেন করছেন। হ্যাঁ দর্শক বন্ধুরা, কালকে আপনারা হয়তো অনেকে দেখেননি এই লাইভ, তাই হয়তো আমাকে প্রশ্ন করেছেন ফেসবুকে। আমি প্রশ্ন করেছি অনেকজনকে, ওনারা বলেছেন বিজেপির যারা নেতারা যারা রয়েছেন, ইভেন মন্ত্রী যিনি রয়েছেন, ওনারা বলেছেন যে এটা বামফ্রন্টের নিজেদের মধ্যে কাজিয়ার ফল, আমাদের বিজেপির লোকেরা এই ধরনের কাজ করতেই পারে না, ওনারা বলেছেন। আমি কিন্তু প্রশ্ন করেছি, আমি আবার প্রশ্ন করেছি বামফ্রন্টদেরকেও প্রশ্ন করেছি প্রেস মিটে যে আপনারা বলছেন বিজেপি দুষ্কৃতিকারীরা এই ঘটনা করেছে, কিন্তু বিজেপির লোকেরা তো বলছেন যে আপনারা নিজেদের কাজিয়ার ফসল হচ্ছে, এটা কি বলবেন। ওনারা ওনাদের বক্তব্য বলেছেন, বিজেপি দলের কর্মকর্তারা বা নেতারা ওনাদের বক্তব্য করেছেন। এবার আমি আপনাদের বক্তব্য নেওয়ার জন্যই আমি এখানে রয়েছি। আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি যে যারা ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত যারা আপনারা সম্মানিত আমাদের রাজ্যের মানুষরা যারা রয়েছেন, এই বন্ধকে সামনে রেখে আপনাদের প্রতিক্রিয়া কি রয়েছে। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? কৃষ্ণনগর থেকে বঙ্গজ বলছি। বলুন বঙ্গজ বাবু, কি বলবেন? বলছিলাম কি, তো কালকে বন্ধে তো টিভিতে বসে বসে অনেক সারাদিনই দেখলাম কোন টিভিতে কি দেখাচ্ছে। তো আমার মনে হয় আর কি বিজেপির কর্মীদের তো এখন বেকারের স্বার্থে, কর্মচারীর স্বার্থে, কৃষকের স্বার্থে বা শ্রমিকের স্বার্থে কোনো আন্দোলন করতে হয় না বা কাজও নেই ওঠে, কারণ ডাবল ইঞ্জিনের রেল চলছে কার বিরুদ্ধে। বা গত বামফ্রন্ট সরকারের আমলে তো আমরা দেখেছি যে রাজ্যে বামফ্রন্ট সরকার, কেন্দ্রে তখন বিজেপি বা কংগ্রেস ছিল, একটা আন্দোলন ছিল, মানে কোনো না কোনো কারণে তো ছিল রাস্তায়। এখন বিজেপি কর্মীদের কাজ নেই,
তো আমার মনে হয় প্রত্যেক মাসে যদি এরকম একটা বন্ধ রাখা হয়, বিজেপি কর্মীরা একটা কাজ পাবে। দেখুন না, আমি একটা উদাহরণ দিই আপনার কাছে, যে মানে বামপন্থী শ্রমিক সংগঠন বন্ধে গেছে, ঠিক আছে, শ্রমিকের সাথে বিভিন্ন দাবি দাবা নিয়ে। তো এখানে কিন্তু মানে আমরা যেটা দেখেছি যে কোনো পিকেটিং বেরোয়নি কালকে বাম ফ্রন্টের পক্ষ থেকে, ঠিক আছে। এবং মানে কাজটা বেড়ে গেছে বিজেপি কর্মীদের, মানে উল্টোটা হয়েছে, মানে যেখানে পিকেটিং বেরোনোর কথা ছিল বামপন্থীদের, সেখানে বিজেপি কর্মীদের কাজটা বেড়ে গেছে। কেননা 3 দিন ধরে তো ওরা মাইকে প্রচার করছে, দোকানে দোকানে গিয়ে বলছে দোকান খুলতে হবে না, খুললে 10 মাস খুলতে দেবো না, 7 মাস খুলতে দেবো না, দোকান আর খুলতেই দেবো না। তো এই করতে করতে বিজেপি কর্মীরা সারা কালকে আপনারা মনে হয় চ্যানেলরা দেখিয়েছেন টিভিতে, আমিও দেখেছি যে সারাদিন রাস্তায় ছিল, গাড়ি চলতে হবে, অটো চালাতে হবে, দোকান খুলতে হবে। তো যারা বন্ধ রেখেছে তারা তো মাথা ব্যথা নেই যে দোকান বন্ধ করলো বা খুললো। এতে কি হয়েছে, আমার মনে হয় যে বামপন্থী সংগঠনদের পজিটিভ দিকটা বেশি হয়েছে আর বিজেপি কর্মীদের নেগেটিভ দিকটা বেশি প্রকাশ পেয়েছে। ধন্যবাদ আপনাকে দাদা, অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে বলেছি যে শাসক দলের নেতা বা মন্ত্রীরা এই বন্ধকে সামনে রেখে কি বলেছেন, আমি সেটা আপনাদেরকে দেখিয়েছি এবং আমি নিজে প্রশ্ন করেছি তাদেরকে। এবং বিরোধী দল যারা রয়েছেন তাদের প্রেস কনফারেন্সও আমি গেছি এবং সেখানেও গিয়ে আমি ওনাদের বক্তব্য আমি তুলে ধরে আপনাদেরকে দেখিয়েছি। এবার আমি আপনাদের সামনে রয়েছি, আপনারা যারা সাধারণ জনগণ, যারা সরকার গঠন করার ক্ষমতা রাখেন, এই কাঠি বা এই প্রাণভোমরা আপনাদের হাতে রয়েছে। আপনাদের কি বক্তব্য রয়েছে বনকে ঘিরে, তা নিয়ে আমার কিন্তু আলোচনা। দর্শক বন্ধুরা নমস্কার, কে রয়েছেন? নমস্কার দাদা, কলাখরা তুমি বলছি রাজিদা। বলুন দাদা, বলুন, কি বলবেন আপনি? কালকে বন্ধে তো দেখলাম যে তারা 3 দিন আগে তলব এই দোকান গাড়ি অটো চালাইতে হইব, নাহলে উপায় নাই, তাহলে তারা আমার হইব। এখন একজন যে ইয়া করলো, তারা বিরোধী দলের তো তারা ডাকছে জনসাধারণ লাই, তাহলে তারা এটাকে দাবি দাবা লইয়া তারা তো ফিকিটি নিয়ে দেখি না, তারা ডাকছে, তারা ফিকিটি না ঠিক হইতো। তারা তো 3 দিন তলক দেখা যায় তারা দৌড়াদৌড়ি বাজি গেছে, তারার মনে হয় ঘুম নাই, মনে হয় তারা তো আর কাজ নাই, দেশে তো এত অভাব চতুর্দিকে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। বিভিন্ন জিনিসের দাম অনেক। অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি কলাছড়া থেকে ফোন করেছেন। দর্শক বন্ধুরা আপনারা বলবেন, কারণ আমি এমনিতেই আমাকে 1 ঘন্টা অনুষ্ঠান করতে হয়, বেশি কথা বলতে হয়। আপনারা বলবেন, রাজ্যের মানুষ শুনবে, আপনারা শুনবেন। বলুন, কে রয়েছেন? নমস্কার দাদা, কে রয়েছেন? নমস্কার দাদা, কেমন আছেন? চলছে। কোত্থেকে বলছিলেন আপনি? বলুন কি বলুন, কি বলবেন? আমরা ইতিহাসে দেখেছি যারা বন রেখেছে তারাই টিকিটিং করে সাধারণত। আজকে দেখলাম লক্ষণীয় বিষয়, বনটা ডাকা হয়েছে সাধারণ মানুষের আজকে যে ভোগান্তি সারা দেশে, আগে ত্রিপুরা সহ সারা দেশে যে অবস্থা চলছে তার প্রতিবাদে বন। আজকে এই বন্ধের বিরোধিতা করতেই পারে যে কোনো দল, কিন্তু এইভাবে রাস্তায় নেমে অফিস, সাধারণ মানুষের দোকানপাট ভাঙচুর, তাহলে মানুষের গণতন্ত্রকে গলা টিপে ধরছে। এটা কি ভারতবর্ষের জন্য শুভ আগামী দিন? এই প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষের মনে এখন উকিঝুঁকি মারছে। আপনাদের আজকে সাংবাদিকরাও আক্রান্ত। গণতন্ত্র কোথায়? সাংবাদিক থেকে আরম্ভ করে সাধারণ মানুষ আজকে বিভিন্ন ভাবে আক্রান্ত হচ্ছেন। এটাই কি ক্ষমতা? এটাই কি হীরা যুগের মানে হীরা যুগের রাজ্য চলছে? ধন্যবাদ আপনাকে, মেনে নেবে মানুষ? ধন্যবাদ আপনাকে দাদা, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যেই বর্তমান সরকারের কিছু ছিল না, 2013 বিধানসভা নির্বাচন বলুন, সাংবাদিকরা সেই সময় বামফ্রন্টের অধ্যত্বের কারণে, আমি যেটা বারবার বলি, বামফ্রন্টের অধ্যত্বের কারণে আমাদের বয়োজ্যেষ্ঠ সাংবাদিকরা হাতে কলম নিয়েছিলেন এবং তাদেরকে দেখিয়ে দিয়েছেন যে আপনাদের জায়গা কোন জায়গায়। আজকে যারা বিরোধীতে মানে আজকে যারা শাসক দলে রয়েছেন
তারা সেই সময় আমাদের থেকে অক্সিজেন পেয়েছিলেন এবং এই অক্সিজেনের মাধ্যমে ওনারা জীবনদান পেয়েছেন এবং বর্তমান ক্ষমতায় ওনারা রয়েছেন। আমরাই কিন্তু সেই সাংবাদিকরা ছিলাম। ওনারা ভুলে যাবেন না, আজকে আপনি বলেছেন যে সাংবাদিকরা বিভিন্ন জায়গায় আমরা আক্রান্ত হচ্ছি, আমরা হচ্ছি রক্তবীজ। একজন সাংবাদিক আক্রান্ত হবে, আরো 10টা সাংবাদিক তৈরি হবে। একটি সাংবাদিক মারা যাবে, আরো 1000টি সাংবাদিক এই রক্তের বিনিময়ে, এই রক্তের অনুপ্রেরণায় আরো গড়ে উঠবে এবং ত্রিপুরাকে সুসংহত করবে, ত্রিপুরার শান্তিকে ধরে রাখবে, ত্রিপুরার যে ঐতিহ্য রয়েছে সম্প্রীতি, সেই সম্প্রীতি আমাদের বজায় রাখবে, সেই সাংবাদিকরাই করবে। আজকে যারা শাসক দলে কয়েকজন রয়েছেন তারা সাংবাদিকদের পাত্তা দিচ্ছেন না, সাংবাদিকদের হুমকি দিচ্ছেন। যারা আইনজীবী যারা রয়েছেন তারা পর্যন্ত আজকে আদালত চত্বরে মার খাচ্ছেন, পুলিশরা মার খাচ্ছেন, পুলিশরা মার্ডার হচ্ছেন, আইন শৃঙ্খলা অবনতি চলছে এবং সেটা চলছে কয়েকজনের কারণে, মিসম্যানেজমেন্টের কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটছে বলে সাধারণ যারা অভিজ্ঞ মানুষ তারা কিন্তু বক্তব্য রাখছেন। আর 14 নম্বর বাজারঘাট মিমি মজুমদারের মতো যারা শিক্ষিকা হয়েও, মা জাতি হয়েও এই ধরনের কাজ করেন, তাদের জন্য হচ্ছে। দল যদি মনে করে এইভাবে দলকে চালিয়ে 2023 পর্যন্ত যাবে, দল নিজেই আন্দাজ করতে পারবে কতখানি রেজাল্ট মানুষের কাছ থেকে ওনারা পাবেন। কারণ গতকালের বন্ধ, যেখানে বামফ্রন্ট থেকে একজন পিকেটার্সও ছিল না, পিকেটিং সেখানে করাই হয়নি, উপরন্তু যারা প্রেস কনফারেন্স করেছে তাদের উপর পর্যন্ত মার পড়েছে। একজন মহিলা সাংবাদিক, উনি সাংবাদিকতা করতে গিয়ে সোশ্যাল মিডিয়ার একজন সাংবাদিক রয়েছেন, উনি সাহসিকতার সঙ্গে তুলে ধরেছেন। আজকে উনি ভয় পাচ্ছেন, কাজ করতে পারছেন না, কোনো না কোনোভাবে ওনার উপর প্রেশার আসছে, যেটা উনি বলতে পারছেন না, যেটা আমি আন্দাজ করতে পারছি। তো এইভাবে সাংবাদিকদের ভয় দেখিয়ে, সাংবাদিকদের উপর আক্রমণ করে, আইনজীবীদেরকে এইভাবে হেনস্থা করে এই সরকার আখেরে কি পাবে সেটাই শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা চিন্তা করছেন। সেদিন আশিস দাস আমাকে বলেছেন যে অনেকে চলে যাবে, আগরতলা ছেড়ে অনেকে চলে যাবে, বাইরে ফ্ল্যাট করে রেখেছে, বিজনেস হাঁকিয়ে বসেছে, ব্যাংক ব্যালেন্স ফিতে করে রেখেছে। সুরমা বিধানসভার যিনি বিধায়ক আশিস দাস আমাকে বলেছেন আক্ষেপে সুরে যে অনেকে আছেন, আমরা বিজেপিকে পৃষ্ঠা প্রমুখদের নিয়ে, কার্যকর্তাদের নিয়ে তিলে তিলে গড়েছি। আজকে যারা বামফ্রন্ট আমলে এই ধরনের কাজগুলো করে, বামফ্রন্টকে কালিমা লিপ্ত করে বামফ্রন্টকে ডুবিয়েছে, দাদা বলেছেন আশিস দা, তারাই এখন বিজেপিতে ঢুকে ভালো ভালো পজিশনে বসে রয়েছে এবং যারা সঠিক, যারা কার্যকর্তা তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না এবং তাকে প্রশ্রয় দিচ্ছে বর্তমান সময়ে মানে ত্রিপুরা রাজ্যের সংগঠকরা। তাই একটা কথাই বলবো, সাংবাদিকরাই শেষ কথা বলে। সাংবাদিকরা যতই আক্রান্ত আমরা হই না কেন, আমাদের কলম আর আমাদের ভিডিও কিন্তু চলবে। তাই সাধু সাবধান, ভালো কাজ করুন, খবর দিন, অবশ্যই আপনাদের এই বিষয়গুলো আমরা তুলে ধরব। কিন্তু আজকে মিমি মজুমদারকে আমি এতবার ফোন করলাম, উনি আমার ফোনটুকু তুললেন না। তো সেও তো বোঝা যায় যে মিমি মজুমদারের মতন যারা বিধায়ক বা বিধায়িকা যারা রয়েছেন, ওনাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, জমির দালালি থেকে শুরু করে মানুষের উপর প্রেশার, কন্ট্রাক্টরদের কাছ থেকে কমিশন, পঞ্চায়েতের টিনের মধ্যে পর্যন্ত কমিশন, যেটা মিমি মজুমদারের বিরুদ্ধে অভিযোগ মানুষ করেন আমাদের কাছে, সেটা আজকে আমি বুঝতে পারলাম হয়তোবা কোনো না কোনো অংশে এটা সঠিক। যদি সঠিক না হতো তাহলে উনি আমার ফোনটা অন্তত পক্ষে তুলতেন। আমরা যদি আইনমন্ত্রী রতনলাল নাথ মহাশয়কে ফোন করি, উনি আমাদের ফোন তুলেন। যদি উনি সেই সময় ফোন না তুলেন, রিং ব্যাক করেন, এমন কোন মন্ত্রী বিধায়ক নেই, সরি একটা কথা বলে রাখছি, মাঝে ফাঁক রয়েছে, বিপ্লব কুমার দেব ছাড়া এমন কোন মন্ত্রী মিনিস্টার নেই যেটা রাজীবের ফোন কেউ তুলে না। আমরা রাজ্যের মানুষেরই কথা বলতে চাই, কিন্তু মিমি মজুমদারের মতো লোক, যারা বিধায়িকা,
যারা পবিত্র এই 14 নম্বর বাজারঘাট ভূমিকে কলঙ্কিত করেছে, তারাই কিন্তু ফোন তুলে না। আমি কেন বারবার ওনার কথা আজকে আমি বলছি, যারা সচেতন, যারা জনগণ আপনারা রয়েছেন 14 নম্বর বাজারঘাট কনস্টিটিউয়েন্সির, আমার যদি ভুল হয় আমাকে আপনারা ডাকবেন, আমি যাব, যা বলবেন সেটা মাথা পেতে নেব। আমি যদি কোনো অন্যায় কথা আমি কোনো বলে থাকি, মাথা পেতে নেব, আমি কথা দিচ্ছি তো আপনাদেরকে। নাহলে ফোন করে বলবেন আমাকে যে আমার কোন কথাটা এখানে আমি ভুল বলেছি। একজন মহিলা, ওনার একমাত্র সোর্স হচ্ছে একটি দোকান, সেই দোকানে গতকালকে ওনারা তালা ঝুলিয়ে দিয়েছেন, এবং সেটা হয়েছে সম্পূর্ণভাবে মিমি মজুমদারের অঙ্গুলি হেলনে, এবং সেটা করেছে মন্ডল। উনি অভিযোগ করেছেন এলাকায় আরো কয়েকজনের কাছ থেকে আমি বাইক নিয়েছি, সারাদিন আজকে আমি এটাই ছিলাম, কিন্তু করতে পারলাম না। ওনারা আমাকে হাত জোর করে বলছেন যে আমাদেরটা নিয়ে আর আলোচনা করবেন না রাজীব দা, তাহলে আমরা ভাড়া বাড়িতে থাকি আর থাকতেই পারবো না। একজন মহিলা হয়ে উনি এমন কাজ করতে পারেন, সেটা কখনোই মেনে নেওয়া যায় না দর্শক বন্ধুরা। তাই আমি যারা 14 নম্বর বাজারঘাট যারা রয়েছেন সম্মানিত, আমি আপনাদেরকে হৃদয় থেকে বলছি, আমি আপনাদেরই ছেলে, আমি আপনাদেরই লোক। ভুল বললে বলবেন, ফোন রয়েছে, যদি কোনো আমি অন্যায় কোনো কথা বলে থাকি সেটাও বলবেন, নাহলে আমাকে বলবেন, আমি কোন জায়গায় যাওয়ার জন্য বলবেন ফোন করে, আমি সেই জায়গাতেই আমি যাব। আমি স্কুটি নিয়ে কিন্তু চলি, আমি সেই জায়গাতে স্কুটি নিয়ে যাব। আপনাদের সব অভিযোগ আমি মাথা পেতে নেব যদি কোনো ভুল বলে থাকি। কিন্তু এই ধরনের বিধায়িকা যদি আপনাদের এলাকায় থাকে, সেটা আমি হলফ করে বলতে পারি, আপনাদের এলাকা কোনোদিন ডেভেলপমেন্ট হবে না, কোনোদিন ডেভেলপড হবে না আপনাদের এলাকা। সেই পবিত্র মহান মানুষ, যে পবিত্র মহান ব্যক্তিত্ব, যার রক্তের দিয়ে গড়া এই 14 নম্বর বাজারঘাট কনস্টিটিউয়েন্সি, প্রয়াত দিলীপ সরকার, ওনার যে একটা স্বপ্ন ছিল বাজারঘাটকে সুন্দরভাবে গড়া, সেটা কিন্তু অপূর্ণই থেকে যাবে। তাই আমি বলবো, আপনারা এগিয়ে আসুন, প্রতিবাদ করুন, প্রতিহত করুন, অন্যায়কে অন্যায় বলুন, তাহলে দেখবেন সেই বাজারঘাট আবার সেই আগের পুরনো বাজারঘাটে ফিরে আসবে। সেখানে বিজেপি আসুক, তৃণমূল আসুক, কংগ্রেস আসুক, সেটা আমাদের সাংবাদিকদের কোনো যায় আসে না, কিন্তু আমরা চাইব ভালো লোক সেখানে ছিলেন। দিলীপ সরকার, যারা অনেকে আপনারা জানেন না, খোঁজ খবর নিয়ে দেখবেন, ওনার সম্পত্তি অনেক অংশ মানুষকে, গরিব মানুষদের জন্য বিলিয়ে দিয়েছেন, অনেক অংশ ঠাকুর মন্দিরের জন্য বিলিয়ে দিয়েছেন এই দিলীপ সরকার। আর এখন যিনি বর্তমানে বিধায়িকা যিনি রয়েছেন, আমার কাছে খবর রয়েছে, সামান্য পঞ্চায়েতের টিন নিয়ে উনি মাজরা করেন, সামান্য পঞ্চায়েতের টিনের টাকা নিয়ে মাজরা করেন, যারা অভিযোগ করেন পঞ্চায়েতের লোকেরা। আমি ভিডিও দেখেছি আপনাদেরকে, কারণ আমি রাজীব যখন কোনো কথা বলি, আমি প্রমাণ ছাড়া, এভিডেন্স ছাড়া আমি কিন্তু কথা বলি না। উনি বিধায়িকা হতে পারেন ওনার জায়গায়, আমরা সাংবাদিক। উনি শুধু ওনার কনস্টিটিউয়েন্সির বিধায়িকা, আমি সারা ভারতবর্ষের একজন সাংবাদিক। উনি ওনার কনস্টিটিউয়েন্সি নিয়ে থাকেন, আমরা সারা ভারতবর্ষ নিয়ে থাকি। তো সেটা হয়তো উনি ভুলে গেছেন। তাই ওনাকে শুধরানোর জন্য, ওনাকে সেই জায়গাতে নিয়ে আসার জন্য আমার আজকে এই আলোচনা। ওনাকে বুঝিয়ে দিতে চাই যে আপনি সাধারণ একটা 14 নম্বর বাজারঘাট কনস্টিটিউয়েন্সির একজন বিধায়িকা, আপনি এরকমটা করতে পারেন না। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি। বলুন দাদা। কথাটা হলো, ধন্যবাদ আপনাকে দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। একটু তাড়াতাড়ি করবেন, এমনিতে আমি বেশি কথা বলি, যার জন্য আপনাদের কথা শোনা যায় না। তো যখনই ফোন করবেন আপনাদের কথা বলবেন, সংক্ষেপে বলে শেষ করবেন যাতে অন্যরা বলতে পারে। ধন্যবাদ। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? নমস্কার দাদা, কোত্থেকে বলছেন? আমি 3বার ট্রাই করছি, নমস্কার পাইলাম। বলুন দাদা, কি বলবেন বলুন। ধর্মগত মানুষ ডাকতে পারে, তার মনে বিচার যে কোনো দল ডাকতে পারে, এবং বিএনপি তো আগে করে দিচ্ছে যে আমরা কোনো কিছুটা থাকবে না, সুযোগ নাই। এখানে দাদা আমি করবুক মহকুমার বাসী, তাই আপনি যে একটা কথা বলছি, আমি যেটা করবুক আইছে না, করবুক করবুক মহকুমা থেকে আমি করবুক যাইনি, আপনাকে কে বলেছে দাদা?
করবো আমি করতে পারতাম না। আপনি দেখবেন ত্রিপুরা, আমি আপনাকে অবগতের জন্য বলছি, আপনার অবগতির জন্য বলছি, আপনি বলেছেন আমি করবুক যাইনি। রক্তস্নাত ত্রিপুরা রাজ্যের পুলিশ ডিপার্টমেন্টের একটা প্রতিবেদন তৈরি করেছি, ডকুমেন্টারি 1 ঘন্টার, যে আমাদের ত্রিপুরা রাজ্যের পুলিশরা আমাদেরকে আজকে শান্তিতে থাকার জন্য সেই সুযোগটা করে দিয়েছেন। আপনি দেখে নেবেন, ইউটিউবে রয়েছে রক্তস্নাত ত্রিপুরা। সেই পুলিশদের রক্তের বিনিময়ে যখন করবুকে প্রথম 5 জন টিএসআর নিহত হয়েছিলেন, কিভাবে হয়েছিলেন সেই মন্দিরঘাট থেকে শুরু করে রাইসাবাড়ি, করবুক, আমি সবটা তুলে ধরেছি দাদা, বলুন। আমি কোথাও করবো ইয়েতে দেখলাম যে বিরোধিত টিকিটে নাই, কিন্তু রোলিং দিয়ে দেওয়া আছে। এরা পুলিশের সাথে সাথে পুলিশ গাড়ি যায়, পেছনে তারা লাঠি জুতা নিয়ে বাহিনী। এবার আমি কোনোদের সমর্থন করি না যদিও, তবু আমার আজকে না বলে থাকতে পারছি না, মানে চুপ থাকতে পারতেছে না, কথা কথা উঠতেছে। দাদা এরাও এক সময় বন ডাকতো, বিরুদ্ধের দল বন ডাকতে পারে। ব্যাপার হচ্ছে তুমি করলে বিপ্লব, আমি করলে সন্ত্রাস, এটা কোন গণতন্ত্র কথা আমি বুঝতে পারতেছি না। আরেকটাই ব্যাপার যদি ভুলে থাকবেন না, এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনি একটু দেখুন, ইনি আমাদের পুলিশ মন্ত্রী। দাদা এই অবস্থাতে আমরা এখন মনে করেন কথা বলার অধিকার পর্যন্ত মানুষের নাই। মানুষ সাংবাদিক হতে শুরু করে আর কোন ভাব নাই যে আক্রমণের শিকার হয় না। দাদা দাদা আমি আপনার শো দেখি, প্রায় সময় দেখি, সোমবার শুক্র 3টা দিনে আপনি শো দেখি, কিন্তু আপনাকে নিয়ে আমার অনেক চিন্তা হয় যে ধন্যবাদ, শান্তনুকে আমরা হারিয়েছি। দাদা আপনি একটু সাবধানে থাকবেন, আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ দর্শক বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে কথা বলছি, আপনারা অনেকে আমার জন্য চিন্তা করেন যে আমার সঙ্গে ত্রিপুরেশ্বরী মা রয়েছে, আমার জয়রাম রয়েছে, ওনাদেরকে মাথায় রেখে আমি চলাফেরা করি। দর্শক বন্ধুরা, সৎ পথে চলি, সৎ কাজ করি, অন্যায়ের সঙ্গে আমি কখনো আপোষ করি না, সে যত বড়ই বিশাল লোক হোক না কেন। যতদিন পর্যন্ত উনি ওনার রিয়েলাইজেশন আসবে না যে আমি অন্যায় করছি, আমি তার পেছনে লেগেই থাকি। অনেকের পেছনে লেগেছি, অনেককে সিধে করেছি, এখন তাদের জন্য আমি নিউজ করি। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? কমলপুর থেকে বলছি। কমলপুর থেকে বলছেন, জোরে বলুন, একটু তাড়াতাড়ি করুন দাদা। দেখেন দাদা, একটা বিষয় বলি, আপনি যে অস্থিরতার কথা বলছেন, ধর্মগ্রস্ত যে কোনো দল বা যে কোনো সংগঠন ডাকতেই পারে আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে, একদম হ্যাঁ এটা আছে, কিন্তু শাসক দল এর জন্য বিরোধিতা করবে। এবং আমরা যারা মোটর শ্রমিক আছি, লক্ষ লক্ষ টাকার গাড়ি নিয়ে যখন আমাদের বেরোতে হয়, জোর করে বাধ্য করে, প্রশাসনের ভূমিকা কি? সেই জন্য দায়ী আজকে ত্রিপুরা রাজ্যের সরকার। ধন্যবাদ, আন্দোলন করতেই পারে, ধন্যবাদ আপনাকে, সেটা সর্বত্র বন হবে। আপনার কাছে একটা কথা বলি, বলুন, শুনুন। দেখেন রাজীব দা, সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভারতবর্ষে আজকে গণতন্ত্র নেই। ত্রিপুরা রাজ্যের কথা বলছি না, আপনি দেখুন কমলপুরে এখন পর্যন্ত কোন রাজনৈতিক দল প্রশাসনের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে নাই। যদি পারমিশন দেয় আরক্ষা দপ্তর, তাহলে দেখা যায় রাতের অন্ধকারে তাদেরকে ধোলাই পেটাই করা হয় তাদের কর্মকর্তাদের দ্বারা। আশিস বাবু যে বলেছিলেন, আশিস বাবু আমার ছোট ভাই, উনি আমাকে চেনেন। আশিস বাবু যে কথাগুলা বলেছেন, কমলপুরের পরিবেশ সবচেয়ে বেশি খারাপ কমলপুর ধলাই ডিস্ট্রিক্ট। আমি আপনাকে বলছি, আপনারা হয়তো সবকিছু জানেন না। আজকে প্রশাসনিক যেসব কর্মকাণ্ড গুলা চলছে, তাদের কথাতে চলতে হয়, না হলে
ওরা বলছে আপনারা কর্মকাণ্ড করবেন না রক্ষা দপ্তর, ওরা দায়বদ্ধতার মধ্যে পড়ে, ওরাও তো মানুষ, আমরাও তো মানুষ। সেই জায়গাটা আপনাদের কাছে বলছি যে আজকে যে আপনি প্রোগ্রাম গুলা করছেন তার জন্য আপনি সেই জায়গাতে কোন জায়গায় পৌঁছবেন সেটা জানি না রাজীব দা। আপনাকে সেই জন্য আমি বলছি যে আজকে গণতন্ত্রের কোনো কিছুই নেই, আমরা সংবিধানকে মানি, সেই সংবিধানকে হত্যা করে ফেলেছে, আমরা জোট আমলকে পেরিয়ে ফেলেছি। জোট আমলে এই ধরনের ছিল না, আজকে 3 বছরে এই জায়গাটা অতিক্রান্ত হয়ে গেছে। আমরা বলেছি যে বামচুর, কিন্তু বামপন্থী পরিবর্তন করে আপনারা সুশাসনের জন্য তো এই বিজেপি সরকারকে এনেছেন, আপনারা সুশাসন দিন জনগণকে, আপনাদের মারধর করতে হবে না, কিছু ধন্যবাদ, হবে না। অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা, অসংখ্য ধন্যবাদ দাদা। কমলপুর থেকে ফোন করেছেন, উনি বলেছেন যদি বামফ্রন্ট খারাপ হয়ে থাকে, বামফ্রন্ট চোর হয়ে থাকে, আপনাদেরকে তো আনা হয়েছে, আপনাদেরকে তো আমরা এনেছি ভালো সুশাসন দেওয়ার জন্য, এইভাবে বিরোধীদেরকে মারধর করার জন্য, বিরোধীদের দোকানপাট ভাঙচুর করার জন্য, বিরোধীদের যে অফিসগুলো রয়েছে সেগুলোকে তছনছ করার জন্য কি আপনাদেরকে আমরা ভোট দিয়ে এনেছি? তাহলে তো বামফ্রন্ট আর বিজেপির মধ্যে কোনো পার্থক্যই রইল না। দাদা বলতে চেয়েছেন কমলপুর থেকে। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? হ্যালো দাদা। বলুন দাদা। হ্যালো দাদা, শান্তিবাজার থেকে বলছি। শান্তিবাজার থেকে বলছেন, বলুন দাদা, কি বলবেন? দাদা রাজীব দা। নমস্কার, বলুন। রাজীব দা। হ্যাঁ শুনছি, বলুন। আপনার তো দেখছি আমি দেখতে আছি, বুঝলেন? আমরা তো খ্রিস্টান, বুঝলেন কথা রাজীব দা? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, আমি তো খ্রিস্টান, ত্রিপুরা রাজ্যে যে 37 মুখ্যমন্ত্রী, একবার যে একটা মিটিং মিছিল জনসভা হয়, একবার খ্রিস্টান মন্ত্রী কোনো আলোচনাই করে না। তবে আমরা ত্রিপুরা যে 37 খ্রিস্টান করিয়া যদি আদার যে বিজেপি সরকার লাগিয়ে থাকি, তাহলে আমরা মুখ্যমন্ত্রী আমাদের বিষয়ে কি করছে আমরা বলেন, এটা একটু তুলে ধরেন না। তুলে ধরবো দাদা, অসংখ্য ধন্যবাদ। তুলে ধরবো, তুলে ধরি দাদা, যতটুকু সম্ভব আমি তুলে ধরি, যতটুকু আমার ক্ষমতা রয়েছে আমি তুলে ধরি আপনাদের বক্তব্যগুলো। আপনি মনের আক্ষেপে বলছেন যে মুখ্যমন্ত্রী বলেন আমি 37 লক্ষ লোকের আমি মুখ্যমন্ত্রী, কিন্তু আমরা যারা 42,000 পৃষ্ঠা প্রমুখ রয়েছে ওনাদের কথা উনি ভুলে গেছেন। আপনি বলেছেন আপনাদের কথাগুলো তুলতে, আমি তুলেছি অনেকবার, চেষ্টা করবো আরো তোলার। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? আগরতলা থেকে বলছিলাম। বলুন দাদা। বলছিলাম আপনার যে আজকে টপিক বললেন যে ধর্মগত অস্থিরতা, দেখুন আমরা ধর্মগত অনেক দেখেছি। আমি একজন কংগ্রেসী কর্মী ছিলাম, আমরা বহুবার ধর্মঘট করেছি বামপন্থের আমলে। শুধু যেমন আমাদের কয়েকটা ধর্মঘট নেতৃত্ব দিয়েছেন, আমরা পিকেটিং এনে নিয়েছিলাম। আমাদের কখনো বামফ্রন্টের কোন কর্মী আমাদের সম্মুখীন হয়নি এবং আমাদেরকে বাধাও দেয়নি যে পিকেটিং করার জন্য। আপনিও দেখেছেন সেই ধরনের ধর্মঘট। কিন্তু গতকালকে যেটা হয়েছে এটা অ্যাকচুয়ালি বিজেপির যে আভ্যন্তরীণ কোন্দল, আমার যেটা মনে হয়েছে বিজেপির মধ্যে যে আভ্যন্তরীণ কোন্দল চলছে তার জন্য কার কত শক্তিশালী, কে কত শক্তি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য। দাদা একটা ভাইটাল কথা বলেছেন, উনি বলেছেন যে গতকালকে যে ধর্মঘট হয়েছে সেটা এটা আলাদাভাবে উনি দেখছেন। যে উনি বলেছেন আমি কংগ্রেস করতাম, সেই সময় কংগ্রেস আমলে আমরা অনেকবার ধর্মঘট আমরা করেছি, কিন্তু কখনই সিপিএম এর তারা এইভাবে আমাদেরকে বাধা দেয়নি। কিন্তু বর্তমান সময়ে যে ধর্মঘটের বিরোধিতা করছে শাসক দল, সেই জায়গাতে বামফ্রন্টের বিরোধিতা শাসক দল করছে না। শাসক দল নিজেদের মধ্যে যে অন্তকন্দল রয়েছে, কার শক্তিশালী কতটুকু সেটা দেখানোর জন্যই এই ধরনের ভয়াবহতা। আমার কনস্টিটিউয়েন্সির যারা রয়েছে তারা বড় না আমার কনস্টিটিউয়েন্সি যারা আমার ছেলেদের যারা বাইক বাহিনী রয়েছে তারা বড়? এই একটা ফাইট চলছে, কার আধিপত্য বেশি। মানে দাদা বলতে চেয়েছেন
সেটা বিজেপি বামফ্রন্টের বিরুদ্ধে বা এই ট্রেড ইউনিয়নগুলোর বিরুদ্ধে যায়নি। ওনারা ওনাদের নিজেদের যে ক্ষমতা রয়েছে এবং এই যে অন্তর্কন্দল বিজেপির মধ্যে একটা শুরু হয়েছে সেটাকে আরো উজ্জ্বল করে দিয়েছে গতকালকে ধর্মঘটের মধ্যে এই ধরনের ঘটনা দাদা বললেন। দর্শক বন্ধুরা, আমি আপনাদের থেকে প্রতিক্রিয়া নেওয়ার জন্য ফোন করেছি, তা আপনারা আপনাদের প্রতিক্রিয়া দিলেন। সময় আমার কাছে বেশি নেই, আর 2 মিনিট সময় রয়েছে, দুটো ফোন নেব আপনাদের কাছ থেকে। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? হ্যালো স্যার, নমস্কার দাদা, কোত্থেকে বলছেন আপনি? আমি পঞ্চাশ দাস গোলাঘাট ব্লকে। আমি 15 বছর 14 বছর 3 মাস আমার চাকরি হচ্ছে, মানে আমি তুমি দেওয়া স্যার, আপনি বদলিত হচ্ছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আপনাদের অনেক সমস্যা রয়েছে, আমরা সাংবাদিক, আপনাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করি, এটাই আমাদের কর্তব্য। সর্বশেষ একটা ফোন নিচ্ছি দর্শক বন্ধুরা। নমস্কার, কে রয়েছেন? নমস্কার। হ্যালো, নমস্কার, আমি শুনতে পাচ্ছি। কোত্থেকে বলছিলেন দাদা আপনি? হ্যালো, আপনার সঙ্গে কথা হলো না। তো দর্শক বন্ধুরা, আজকে 1 ঘন্টা হয়ে গেছে আপনাদের থেকে প্রতিক্রিয়া নিয়েছি, সর্বশেষ একটা ফোন নিচ্ছি। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? হ্যালো, নমস্কার দাদা, বলুন। বলছি আমি পঞ্চায়েত নাম থেকে আগে বললাম। ঠিক আছে, আপনার নাম বলতে হবে না, বলুন কি বলবেন। বলছিলাম আমি ঠিক করিনি, আমরা মিটিং করছিলাম একদিন আমাদের ঘরের ভিতরে। বিজেপির যে কার্যকর্তা তারা রাস্তা দাঁড়া দিচ্ছে, দাঁড়ানোর পরে যা পারে তা বকছে। এই গণতান্ত্রিক নিয়ম বিরোধীরা কি করতে পারতো না? ধন্যবাদ দাদা। গণতন্ত্রে এই নিয়ম কখনোই হতে পারে না। আপনি বলেছেন যে আপনারা একটা ঘরোয়া মিটিং করছিলেন, কিন্তু বিজেপির লোকেরা রাস্তায় দাঁড়িয়ে আপনাদেরকে মিটিংয়ের শেষে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আপনি আমাকে প্রশ্ন করছেন গণতন্ত্রে কি তাই বলে? আমি বলবো যে না, গণতন্ত্রে তাই বলে না। গণতন্ত্রে প্রত্যেকটি রাজনৈতিক দলের সমান অধিকার, যে যার কর্মকাণ্ড তারা করতেই পারে, সেটাই স্বাভাবিক। দর্শক বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছিলাম যে গতকালকে বামফ্রন্টের যে ট্রেড ইউনিয়নগুলো রয়েছে সারা ভারতবর্ষে এই ধর্মঘট 24 ঘন্টার জন্য ডাকা হয়েছিল। বামফ্রন্ট থেকে বলা হয়েছিল সেটা কৃষকদের বা সাধারণ মানুষদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, তাই এই ধর্মঘট। গতকাল আমরা যখন বিজেপির যারা নেতৃত্বস্থানীয় যারা রয়েছেন ওনাদের সঙ্গে কথা বলেছি, ওনাদের বক্তব্য হচ্ছে এই ধর্মঘট জনবিরোধী ধর্মঘট। এই ধর্মঘটের মাধ্যমে বিরোধী দল অন্যদিকে রাজনৈতিকীকরণ করছে বলে ওনারা অভিযোগ করেছেন। পাশাপাশি আমি যখন প্রশ্ন করেছি বিভিন্ন প্রেস মিটে যে আপনাদের যে অফিসগুলো রয়েছে, আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে শাসক দলের লোকেরা এই সিপিআই বা সিপিআইএম বা বিভিন্ন যে বিরোধী দলের যে শাখা সংগঠনের যে অফিস রয়েছে সেগুলোকে আগুন দিয়ে পোড়ানো হয়েছে, না হয়তো সেগুলোকে তছনছ করা হয়েছে, কি বলবেন? ওনারা আমাকে বলেছেন যে সেগুলো বামফ্রন্টের অন্তঃকন্দল, নিজেদের মধ্যে দলাদলি, যার কারণে এইগুলো হয়েছে। পাশাপাশি দর্শক বন্ধুরা, আজকে আমি ভেবেছিলাম যে আপনাদের কাছ থেকে আমি বক্তব্য নেব, আপনাদের কি প্রতিক্রিয়া রয়েছে। আমাদের রাজ্যের যারা সাধারণ জনগণ, যারা ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত আপনারা আপামর জনগণ রয়েছেন, আপনাদের বক্তব্য কি থাকবে, প্রতিক্রিয়া থাকবে, সবাই আপনারা বলেছেন। সর্বশেষ একজন দাদা বলেছেন বর্তমান সময়ে বিজেপি বামফ্রন্টের বিরোধিতা করছে না, করছে তাদের যে ক্ষমতা কার কতটুকু সেটাকে জাহির করার জন্য এই ধরনের যে গতকালকে যে ঘটনাগুলো ঘটেছে তার একটা ছবি উনি বলেছেন আমাকে। তাই এখানে বলতে হচ্ছে যে এই সকল ঘটনাগুলো করে রাজ্যের মানুষদেরকে অস্থিরতার মধ্যে ফেলে দিয়ে বিজেপি সরকার কি প্রমাণ করতে চাইছে সেটা জানতে চাইছেন সাধারণ জনগণ। এবং যারা যারা আপনারা ফোন করেছেন সবাই বলেছেন যে এই ধর্মঘট আমরা ভেবেছিলাম যে শান্তিপূর্ণভাবে ধর্মঘট সংগঠিত হবে, দেখা গেছে যে বিরোধী দল মানে শাসক দল ওনারাই বিরোধী দলের ভূমিকা পালন করে এই বনকে শান্তিপূর্ণ বন মানে এই ধরনের বন্ধ হিসাবে
ওনারা তুলে ধরেছেন। দর্শক বন্ধুরা, পাশাপাশি যেই বিষয়টি বেশি বিশেষ করে স্পষ্টকাতর, বাধারঘাট অঞ্চল নয়, সারা ভারত সারা ত্রিপুরা রাজ্যে অনেক জায়গায় দেখা গেছে যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা দোকান নিয়ে বসে থাকেন, তাদের উপর হামলা হুজ্জিত হয়েছে, তাদের দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের একটি ঘটনা এই বাধারঘাট অঞ্চলে হয়েছে এবং সেটা হয়েছে সম্পূর্ণভাবে ওই এলাকার বিধায়িকা যিনি রয়েছেন মিমি মজুমদারের কারণে, যার কারণে ওই মহিলা আজকে দোকানে গিয়ে দেখেন যে ওনার দোকানকে তছনছ করে ফেলে দেওয়া হয়েছে, ওনার দোকানে যা যা ছিল সব ফেলে বাইরে রেখে দেওয়া হয়েছে। ওইখানকার মানুষরা আমাকে বলেছেন যে উনি একজন মহিলা হয়ে কিভাবে এই ধরনের কাজ করতে পারেন। তাই আজকে ওনাকে আমি ফোন করেছিলাম বারবার যে আপনার বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলো উঠছে, আপনি এর প্রতিক্রিয়া কি দেবেন। ভেবেছিলাম ওনার সঙ্গে কথা বলবো, কিন্তু দুর্ভাগ্যবশত দর্শক বন্ধুরা আমার কাছে প্রমাণ রয়েছে, অনেকবার আমি ফোন করেছি কিন্তু উনি আমার ফোনটাকে অ্যাটেন্ড করেননি। কেন করেননি? তখনই আমার মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, হয়তোবা উনি সবটা জানেন, যার জন্য আমার ফোনটা উনি তুলছেন না। কিন্তু আমি বলে রাখছি, এই 14 নম্বর বাজারঘাট কেন্দ্র সেটা একটা এমন একজন ব্যক্তির কেন্দ্র যিনি আমাদের সারা ত্রিপুরা রাজ্যের জনগণের হৃদয়ে অবস্থিত। সে কংগ্রেস করতেই পারে, সে বিজেপি করতেই পারে, কেউ সে তৃণমূল করতেই পারে, সে বামফ্রন্ট করতেই পারে, কিন্তু দিলীপ সরকারের নাম এবং দিলীপ সরকারের কাজ এবং দিলীপ সরকারের চিন্তাধারা ওই এলাকার প্রত্যেকটি মানুষের হৃদয়ে রয়েছে, কারণ উনি প্রত্যেককে সহযোগিতা করেছেন। আমি একটু আগে বলেছি ওনার সম্পত্তি অনেক অংশ মানুষকে উনি হাসি হাসি দান করে দিয়েছেন। আর যিনি বিধায়িকা রয়েছেন বর্তমান সময়ে মিমি মজুমদার, ওনার বিরুদ্ধে অভিযোগ উনি পঞ্চায়েতের টিন বিতরণ থেকে পর্যন্ত কমিশন খান, বিভিন্ন দালালিতে উনি অংশগ্রহণ করেন এবং আমি প্রমাণ দেখিয়েছি উনি মাফিয়াদেরকে কন্ট্রোল করেন ফোনের মাধ্যমে, আপনারা দেখেছেন। এই ধরনের কাজ যদি একজন বিধায়িকা করেন বা কোনো নেতা বা কোনো মন্ত্রী করেন, তাহলে ওই দল বা ওই সংগঠন বা ওই এলাকার মানুষরা ভালো থাকবেন? সেটাই বড় প্রশ্ন। ধর্মঘট একটা দল বা একটা রাজনৈতিক দল ডাকতেই পারে, তার জন্য এই ধরনের অস্থিরতা সেটা কিন্তু আমাদের রাজ্যের মানুষ কখনোই চায় না, যেটা আপনারা বলেছেন আপনাদের প্রতিক্রিয়ার মাধ্যমে। দর্শক বন্ধুরা, আজকে আমার আলোচনা আমি এখানে শেষ করছি, কিন্তু দেখতে থাকবেন অবশ্যই মৃণালিনী এনএন। নমস্কার।